হ্যালো এভরিওয়ান, আজকের এই দারুণ ইন্টারেস্টিং বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আপনারা কি জানেন যুগ যুগ ধরে আমরা জমিতে যে সেচ দিয়ে আসছি তার অনেকটাই আসলে ভুল পদ্ধতিতে হচ্ছে? হ্যাঁ, শুনতে অবাক লাগলেও আধুনিক কৃষি বিজ্ঞান কিন্তু ঠিক এমনটাই বলছে। চলুন আজ আমরা বিজ্ঞান আর প্রযুক্তির লেন্স দিয়ে সেচ ব্যবস্থার এই পুরনো সমস্যাগুলোর একদম প্র্যাকটিক্যাল কিছু সমাধান খুঁজে বের করি। আজকের এই এক্সপ্লেনারে আমরা মূলত 4টা ধাপে এগোব। প্রথমে দেখব আমাদের প্রচলিত সেচ ব্যবস্থায় ঠিক কোথায় ভুল হচ্ছে বা অদক্ষতার খেসারতটা কেমন। এরপর জানব ফসলের সেচের সংকটময় পর্যায়গুলো সম্পর্কে। তারপর আলোচনা করব জাতীয় ক্ষুদ্রসেচ নীতিমালা নিয়ে, এবং সবশেষে থাকছে আধুনিক সৌরসেচ বা সোলার ইরিগেশন সলিউশনস। তাহলে চলুন আমাদের প্রথম পর্ব দিয়ে শুরু করা যাক, অদক্ষতার খেসারত। চলুন দেখি প্রচলিত পানি ব্যবস্থাপনা ঠিক কোথায় গিয়ে খেই হারিয়ে ফেলছে। মাঠে গেলে প্রায় একটা জিনিস চোখে পড়ে, তাই না? অনেকেই একটা ফিক্সড রুটিন বা ক্যালেন্ডার ধরে জমিতে পানি দেন। ধরুন প্রতি সপ্তাহে ঠিক একবার পানি দেওয়া। কিন্তু প্রশ্ন হলো, এই সবার জন্য এক নিয়ম বা ওয়ান সাইজ ফিটস অল পদ্ধতিটা কি আসলেই কাজ করে? একদমই না। বরং মজার ব্যাপার হলো, এটি ফলন বাড়ানোর বদলে উল্টো কমিয়ে দিতে পারে। কারণ এই রুটিন নির্দিষ্ট ফসলের আলাদা আলাদা পানির চাহিদা বা মাটির ধরনকে পুরোপুরি ইগনোর করে। প্রতিনিয়তই কিন্তু মাঠে এমন বেশ কিছু সাধারণ ভুল আমরা হতে দেখি। যেমন ধরুন, জমির উঁচু নিচু দিক খেয়াল না করেই সেচের নেটওয়ার্ক তৈরি করা, কিংবা নিয়মিত পাইপ বা পাম্প চেক না করা। আর আজকের দিনে জলবায়ুর ডেটা ব্যবহার না করা বা সেচের পানির লবণাক্ততা এবং পিএইচ লেভেল পরীক্ষা না করাটা তো রীতিমতো মারাত্মক ভুল। এই ছোট ছোট অবহেলাগুলোর কারণে শুধু যে প্রচুর পানির অপচয় হয় তাই নয়, অনেক দামি যন্ত্রপাতিও কিন্তু নষ্ট হয়ে যায়। আর এই ভুলগুলোর রেজাল্ট মূলত দুটো: হয় জমিতে অতিরিক্ত পানি দেওয়া হচ্ছে, নয়তো প্রয়োজনের চেয়ে অনেক কম। পানি বেশি হলে যেমন গাছের শ্বাসরোধ হয়ে স্ট্রেস তৈরি হয়, আবার কম হলে গাছ শুকিয়ে মারা যায়। দুটোই কিন্তু ফলনের জন্য চরম ক্ষতিকারক। ঠিক এই কারণে সয়েল ময়েশ্চার সেন্সর বা মাটির আর্দ্রতা মাপার যন্ত্র এখনকার কৃষকদের জন্য একটা জাদুর কাঠির মতো। এটি জমিতে পানির একেবারে নিখুঁত একটা ব্যালেন্স তৈরি করে দেয়। এবার আসি আমাদের দ্বিতীয় পর্বে, সেচের জন্য ফসলের সংকটময় পর্যায়। বিষয়টা কিন্তু বেশ ইন্টারেস্টিং। মানুষ যেমন সারা জীবন একই পরিমাণ খাবার খায় না, ঠিক তেমনি একটা ফসলের পুরো জীবনচক্রে কিন্তু সমান পরিমাণ পানির প্রয়োজন হয় না। কৃষিবিজ্ঞানে ফসলের পানির চাহিদাকে মূলত দুটো ভাগে ভাগ করা হয়। একটা হলো সংবেদনশীল বা সেন্সিবল স্টেজ, আর অন্যটি হলো সংকটময় বা ক্রিটিক্যাল স্টেজ। সংবেদনশীল পর্যায়ে পানি না পেলে গাছের বৃদ্ধি হয়তো একটু থমকে যাবে, কিন্তু সংকটময় পর্যায়ে যদি গাছ পানি না পায়, তাহলে ফসলের এমন এক ক্ষতি হবে যার কখনোই পূরণ করা সম্ভব নয়। ফলন একেবারে ধ্বংস হয়ে যেতে পারে। বুঝতেই পারছেন এখানে সঠিক টাইমিং মেনটেন করাটা কতটা ক্রুশিয়াল। গম আর ধানের উদাহরণটা দিলে ছবিটা আপনাদের কাছে আরও ক্লিয়ার হবে। গমের বীজ বোনা ২০ থেকে ২৫ দিন পর যখন মুকুট মোল বা ক্রাউন রুট বের হয়, তখন সেচ দেওয়াটা একদম বাধ্যতামূলক। আবার ধান বা গমের চারা রোপণের ৬০ থেকে ৭০ দিন পর যখন গাছের ভেতর শীষ তৈরি হয়, তখন পানি ছাড়া তো চলবেই না। সবচেয়ে ইন্টারেস্টিং স্টেজ হলো গমের দুধ পর্যায় বা মিল্কিং স্টেজ। ৮৫ থেকে ৯৫ দিনের মাথায় যখন দানা গঠন শুরু হয়, এই সময় পানি না পেলে দানাগুলো আর পুষ্ট হতেই পারে না। ভুট্টা, সূর্যমুখী, সয়াবিন আর সরিষার মতো ফসলের সেচের সময়সূচির দিকে তাকালে দেখা যায় প্রতিটা ফসলের ভেতরে যেন নিজস্ব একটা বায়োলজিক্যাল ঘড়ি সেট করা আছে। যেমন সূর্যমুখীর বেলায় বীজ বোনার ঠিক ১ মাস পর, তারপর ৫০ দিনে এবং ৭০ দিনে নির্দিষ্ট করে পানি দিতেই হবে। আবার সয়াবিনের পড বা শুটি গঠনের সময়, অর্থাৎ ৫০ থেকে ৬০ দিনের মাথায় হাইড্রেশন বা পানির প্রয়োজন সবচেয়ে বেশি। শুধু ফসলের পর্যায় নয়, মাটির ধরনও কিন্তু এখানে বিশাল একটা ফ্যাক্টর প্লে করে। টমেটো বা বাঁধাকপির মতো সবজি লাগানোর পর প্রথম ৩-৪ দিন রোজ পানি দিতে হয়, এরপর ৬ থেকে ১০ দিন পর পর পানি দিলেও চলে। কিন্তু জমি যদি বেলে বা বালুমাটি হয়, তবে পানি খুব দ্রুত শুকিয়ে যায়, তাই ঘন ঘন সেচ লাগবে। আর এঁটেল বা দোআঁশ মাটি হলে তা অনেকক্ষণ পানি ধরে রাখতে পারে। চলুন এবার আমাদের তৃতীয় পর্বে যাই, জাতীয় ক্ষুদ্রসেচ নীতিমালা। আমরা দেখব সেচের এই সমস্যাগুলো সমাধানে বাংলাদেশের সমন্বিত ক্ষুদ্রসেচ নীতিমালা ২০১৭ কিভাবে বিভিন্ন অঞ্চলের জন্য
আলাদা আলাদা গাইডলাইন তৈরি করেছে। এই নীতিমালার একদম প্রাইমারি গোল বা লক্ষ্যটি হচ্ছে ভূগর্ভস্থ পানির পতন রোধ করা। আমরা এত বেশি গভীর নলকূপ দিয়ে মাটির নিচ থেকে পানি তুলছি যে পানির স্তর ভয়ঙ্করভাবে নিচে নেমে যাচ্ছে। তাই সরকার এখন খাল বিল বা নদীর পানি অর্থাৎ সারফেস ওয়াটার ব্যবহারের উপর খুব জোর দিচ্ছে। পাশাপাশি ধান চাষে পর্যায়ক্রমিক ভেজানো ও শুকানো বা AWD পদ্ধতির মতো আধুনিক কৌশল ব্যবহারেরও বেশ উৎসাহ দেওয়া হচ্ছে। আমাদের দেশের এক এক জায়গার ভৌগোলিক অবস্থা তো এক এক রকম। যেমন উপকূলীয় বা কোস্টাল এলাকার সবচেয়ে বড় শত্রু হল এই লবণাক্ততা, যার কারণে সেখানে ফসল ফলানো খুবই কঠিন। তাই নীতিমালায় পরিষ্কার বলা হয়েছে ওই অঞ্চলে বৃষ্টির মিষ্টি পানি ধরে রাখতে হবে এবং জোয়ার ভাটাকে কাজে লাগিয়ে গ্র্যাভিটেশনাল ফ্লো বা মাধ্যাকর্ষণ প্রবাহের মাধ্যমে জমিতে সেচ দিতে হবে। অন্যদিকে পাহাড়ি অঞ্চলের দিকে তাকালে সেখানকার দৃশ্যপট একেবারে আলাদা। জমি উঁচু নিচু বা অসমতল হওয়ায় সেখানে সাধারণ নিয়মে পানি দিলে তা গড়িয়ে নিচে পড়ে যায় আর মাটির ব্যাপক ক্ষয় হয়। ঠিক এই কারণে পাহাড়ি এলাকার জন্য ঝর্ণার পানি সংরক্ষণ, রাবার ড্যাম তৈরি এবং ড্রিপ বা হোস পাইপ সেচ পদ্ধতির মতো দারুণ কিছু বিশেষ কাঠামোগত সমাধানের কথা নীতিমালায় উঠে এসেছে। এবার আসা যাক আমাদের একেবারে শেষ পর্বে, আধুনিক সৌরসেচ সমাধান। এতক্ষণ আমরা যে সমস্যা, বিজ্ঞান এবং পলিসি নিয়ে কথা বললাম, এই সব কিছুর পারফেক্ট একটা সলিউশন কিন্তু লুকিয়ে আছে আধুনিক প্রযুক্তির কাছেই। সোলার পাম্পের একটা স্পেশাল বৈশিষ্ট্য হল সারাদিন সূর্যের আলোর উপর ভিত্তি করে এর পানির প্রবাহ কম বেশি হয়। এখন আপনি যদি পুরনো পদ্ধতির নালা বা ফারো সেচ ব্যবহার করেন, যার পানির দক্ষতা মাত্র 50%, তাহলে জমির শেষ মাথা পর্যন্ত তো পানি পৌঁছাবেই না। এ কারণে সোলার পাম্পের সাথে ড্রিপ বা বিন্দু সেচ পদ্ধতি হল একেবারে পারফেক্ট একটা কম্বিনেশন। ড্রিপ সেচে পানির দক্ষতা প্রায় 90%, যা ওই পরিবর্তনশীল পানির চাপের সাথে দারুণভাবে মানিয়ে নিতে পারে। এইখানে এই 8 মিটার সংখ্যাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইঞ্জিনিয়ারিং রুল। অনেক কৃষক না জেনেই বিপদে পড়েন। নিয়মটা হল ভূগর্ভস্থ পানির স্তর বা ডাইনামিক ওয়াটার লেভেল যদি কোনো কারণে মাটির 8 মিটারের নিচে নেমে যায়, তাহলে সাধারণ সারফেস পাম্প দিয়ে আর এক ফোঁটা পানিও ধরা যাবে না। তখন বাধ্য হয়েই পানির ভেতরে ডোবানো যায় এমন সাবমার্সেবল পাম্প ব্যবহার করতে হবে। আচ্ছা, সোলার পাম্প কিভাবে এত স্মার্টলি কাজ করে জানেন? এর পেছনের হিরো হল ইনভার্টারের ভেতরে থাকা MPPT বা ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং প্রযুক্তি। এটাকে পুরো সিস্টেমের মস্তিষ্ক বলা যেতে পারে। সূর্য যখন আকাশে হেলে যায় বা মেঘের আড়ালে ঢাকা পড়ে, এই MPPT সারাক্ষণ সূর্যের অবস্থান হিসাব করে পাম্পের ক্ষমতাকে নিজের মতো করে অপটিমাইজ করে নেয়, যাতে প্রতিটি ফোঁটা আলো থেকে সর্বোচ্চ আউটপুট পাওয়া যায়। ইটস রিয়েলি অ্যামেজিং। সোলার পাম্পে কোনো রানিং কস্ট বা জ্বালানি খরচ নেই বললেই চলে, কিন্তু এটিকে 20 বছর পর্যন্ত টেকসই করতে হলে কয়েকটা ছোট চেকলিস্ট আমাদের মানতেই হবে। পানিতে বালুর পরিমাণ কোনোভাবেই 0.01% বেশি হওয়া যাবে না, নাইলে পাম্পের ভেতরটা ক্ষয়ে যাবে। পানির পিএইচ থাকতে হবে 6.5 থেকে 8.5-এর মধ্যে। এছাড়া প্যানেলের ওপর জমা ধুলোবালি নিয়মিত পরিষ্কার করা এবং বজ্রপাত থেকে বাঁচাতে সার্জ প্রোটেক্টর লাগানো, এই কয়েকটা সিম্পল স্টেপ ফলো করলেই সিস্টেমটা 20 বছরের জন্য একদম চিন্তামুক্ত। একদিকে জলবায়ু পরিবর্তনের ফলে বাড়ছে খরা ও লবণাক্ততা, অন্যদিকে মাটির নিচের পানি দ্রুত ফুরিয়ে যাচ্ছে। ঠিক এই সংকটময় মুহূর্তে ডেটা নির্ভর নির্ভুল সেচ বিজ্ঞান এবং নবায়নযোগ্য সৌরশক্তির এই যে অসাধারণ একটা যুগলবন্ধী আমরা দেখলাম, এটি কি আসলেই ভবিষ্যতের টেকসই কৃষির একমাত্র পথ নয়? আপনাদের কি মনে হয়? এই প্রশ্নটি আজ ভাবনার জন্য রেখে গেলাম। আজকের এই বিশ্লেষণটি আমরা এখানেই শেষ করছি। নতুন কোনো বিষয় নিয়ে খুব শীঘ্রই আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর হ্যাঁ, নতুন কিছু শিখতে থাকবেন।